আরজি করে নির্যাতিতদের ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন। হাসপাতালে থেকে 10টি রিপোর্ট চাইল সিবিআই। ঘূর্ণাবর্তের জন্য সপ্তাহ শেষে বৃষ্টির ভ্রুকুটি। শীত নিয়ে কি বলল আবহাওয়া দফতর? যাদবপুরে প্রাক্তন বিভাগীয় প্রধানের ঘরে তালা। আন্দোলন তীব্রতর করার ডাক সঞ্জয়ের পর এবার বিকাশ। ফের প্রিজন ভ্যান থেকে চিৎকার, হুমকি। মুখ খুললে নাকি সরকার পড়ে যাবে। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা তদন্তে গতি আনতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর। যদিও সময় যত গড়াচ্ছে ডাক্তারি পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে তদন্তে গতি আনার দাবিতে সরব হয়েছে সব মহল। নির্যাতিতদের ময়না তদন্ত নিয়েও ইতিমধ্যে উঠছে প্রশ্ন। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ। এবার গুণমান খতিয়ে দেখতে 10টি দেহের ময়না তদন্তের রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্যাতিতদের মৃত্যুর আগে ও পরের 5টি করে দেহের ময়না তদন্ত রিপোর্ট আরজি কর হাসপাতালের কাছে চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। নির্দেশ মেনে সিবিআইকে মোট 10টি দেহের ময়না তদন্তের রিপোর্ট পাঠাবে হাসপাতাল কর্তৃপক্ষ। সিবিআই সূত্রের খবর, 10টি রিপোর্টের সঙ্গে আরজি করে নির্যাতিতার ময়না তদন্ত রিপোর্ট মিলিয়ে দেখা হবে। হাসপাতালের তরফে সত্যিই কোনো ইচ্ছাকৃত গাফিলতি হয়েছিল কি না তা জানার জন্যই এমন ভাবনা। পাশাপাশি হাসপাতালে যাদের ময়না তদন্ত হয় সেই নমুনায় কোনো গাফিলতি হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। এছাড়া অন্যান্য হাসপাতালের ময়না তদন্তের রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ঘটনার তদন্তে নেমে এর আগে ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে বেশ কয়েক দফায় জেরা করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজি করের মর্গের এক কর্মীকেও। রিপোর্ট অনুযায়ী আরজি কর কাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকদের দাবি, ময়না তদন্তের যে ভিডিওগ্রাফি হয়েছে তার মান খুবই খারাপ। এই আবহে মৃতদেহে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এই আবহে প্রশ্ন উঠেছে, এই ত্রুটিকে ইচ্ছে করে ঘটানো হয়েছে? এই আবহে সিবিআই সন্দেহ করছে সত্যিকে আড়াল করতেই ময়না তদন্তের প্রক্রিয়ায় ত্রুটি হয়ে থাকতে পারে। কেন্দ্রীয় তদন্তকারীদের আরো দাবি, মাত্র 1 ঘন্টা 10 মিনিটে ময়না তদন্ত সম্পন্ন হয়। সেদিন আরজি করে মোট 8টি দেহের ময়না তদন্ত করা হয়েছিল, কিন্তু তরুণী ডাক্তারদের ময়না তদন্তেই নাকি সবচেয়ে কম সময় লেগেছিল। শীত ব্যাটিং শুরু করেছে কি বৃষ্টি এসে উপস্থিত, যার ফলে শীতের আমেজের মাঝেই বৃষ্টির ভ্রুকুটির রাজ্যে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে সোমবার পরিণত হবে গভীর নিম্নচাপে, যার জেরেই বৃষ্টি বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি, কিন্তু ঘূর্ণিঝড় হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি। এটির অভিমুখ রয়েছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। গতিবিধি বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়, কিন্তু সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী 2টি জেলায়। সঙ্গে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শীতের আমেজ বজায় থাকবে সর্বত্র। আগামী 24 ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টাতেও দার্জিলিং এ বৃষ্টি হতে পারে। মূলত পাহাড়ি এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় বৃষ্টি হবে না, হবে কুয়াশা। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকতে পারে দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদা। 30শে নভেম্বর শনিবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। বাকি জেলাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, কিন্তু উপকূল সংলগ্ন বাকি জেলায় মেঘ থাকবে। ফলে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে, তবে ঘন কুয়াশা সতর্কবার্তা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। কলকাতায় সোমবারও 17 ও পুরুলিয়ায় 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। আপাতত রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া থাকবে। তাপমাত্রা নতুন করে কমে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। পড়ুয়াদের আন্দোলনে চাপে পড়ে খাতার বান্ডিল খুলতে বাধ্য হয়েছিলেন অধ্যক্ষ। তারপরই সামনে এসেছিল চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার্থীদের কোনো খাতাতে পরীক্ষকের ন্যূনতম আঁচড়ের দাগও নেই কোনো নম্বরও, অর্থাৎ খাতা না দেখেই মন গড়া নম্বর দিয়েছিলেন বিভাগীয় অধ্যাপক। এরপর থেকেই বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগীয় প্রধান ও ডিনের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সেই থেকেই আন্দোলন শুরু করেছেন পড়ুয়ারা। এবার প্রাক্তন বিভাগীয় প্রধানের ঘরে থালা ঝুলিয়ে দিলেন তারা। পড়ুয়াদের কথায়, একজন শিক্ষক হয়ে ওঠা তারা কিভাবে ছাত্রদের জীবন নিয়ে ভাবে চিনিমিনি খেলতে পারেন? কঠোরতম শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বলেন, পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, যাদবপুরের সাংবাদিকতা বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ একেবারেই নতুন নয়। এর আগেও পড়ুয়ারা একাধিকবার পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ উঠেছে অধ্যাপকদের বিরুদ্ধেও। পড়ুয়ার দাবি, রাজনৈতিক পরিচয় জেনে অনেকের নম্বর খাতা না দেখেই বাড়িয়ে দেওয়া হয়। জানা গিয়েছে জুলাই মাসে পরীক্ষা নেওয়া হয়েছিল, তারপর আগস্টে ফল বেরোলে দেখা যায় অনেকের নম্বর আশ্চর্যজনকভাবে কম এসেছে। এরপরই খাতা রিভিউর সিদ্ধান্ত নিলে আসল রহস্য সামনে আসে। দেখা যায় 50 জন পড়ুয়ার খাতায় গরমিল রয়েছে। এ ব্যাপারে কেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো না তা নিয়েই এদের ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। উপাচার্য পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। অবিলম্বে এই সমস্যার বিহিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। আবার ফিরে আসছেও সেই কবে তৃণমূলের কুণাল ঘোষ প্রিজন ভ্যান চাপড়ে চিৎকার করে বলেছিলেন সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কথা।
খানিকটা একই আঙ্গিকে আরো সুর চড়িয়ে আরজিকর কাণ্ড ধৃত সঞ্জয় চিৎকার করে আঙুল তুলেছিল পুলিশ প্রশাসনের দিকে। ফের সেই চিৎকার ফিরে এলো কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের গলায়। পাচারের অভিযোগে সিবিআই বিনয় মিশ্রের ভাই বিকাশকে আগেই গ্রেপ্তার করেছিল, কিন্তু কাল কালীঘাট থানা থেকে তাকে গ্রেপ্তার করে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পক্সো সহ একাধিক ধারায় মামলায় রুজু করা হয়েছে। ঘটনা হলো, ধৃতকে ওই দিন আলিপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেরোনোর সময় প্রেজেন্ট ভ্যানে উঠতে উঠতে বিকাশ বলেন, আমাকে মারার চক্রান্ত হচ্ছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় যখন সিবিআই বিকাশকে গ্রেপ্তার করে তখনই আবার গরু পাচার মামলাতেও তার নাম জড়ায়, জামিনে ছাড়াও পান। এখনো নির্দেশ মতো প্রতি সপ্তাহে সিবিআই দপ্তরে হাজিরা দেন বিকাশ। কয়লা পাচার কাণ্ডে আসানসোলের বিশেষ আদালত চার্জ গঠন হওয়ার কথা। রবিবার কলকাতায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আদালত চার্জ গঠন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। বিচারপতি অবশ্যই ব্যাপারে অনড়, তার কারণ প্রেসিডেন্সি জেলে মেল পাঠিয়ে তিনি নির্দেশ দিয়েছেন প্রয়োজনে বিকাশকে ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। পাশাপাশি বিচারপতি এও জানতে চেয়েছেন বর্তমানে কালীঘাট থানায় করা পক্সো মামলার কেসটা এখন কি অবস্থায় আছে। বিচারপতি রাজেশ চক্রবর্তী পরিষ্কার জানিয়েছেন, আসানসোল সিবিআই আদালতে ভার্চুয়াল হোক বা সশরীরে যেভাবেই হোক অভিযুক্তকে উপস্থিত থাকতেই হবে, ততক্ষণ শুনানি স্থগিত থাকবে। প্রসঙ্গত, আজ 48 জন অভিযুক্তের মধ্যে বিকাশ মিশ্র সশরীরে আদালতে হাজির না থাকায় চার্জ গঠন পিছিয়ে যায়। সকাল 10:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত টানা 6 ঘন্টা টানাপোড়েন চলে আসানসোল সিবিআই আদালতে। সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন পরবর্তী শুনানির দিন 10ই ডিসেম্বর হবে।